পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের এই বক্তাপুরে শীতার্থ মানুষদের জন্য কম্বল বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, এই ১, ২, ৩ সংরক্ষিত আসনে সাবেক কমিশনার খন্দকার ইয়াসমিন আক্তার সাথী উপস্থিত আছেন। অনেকদিন পরে এই এলাকায় এসে আমরা যাকে পেলাম, এটা বাবলু ভাই, আপনাদের পিওবি যারা আপনাদের সাথে কম বেশি অনেক আগের থেকে সংযুক্ত। আমরা তো ১৫-১৬ বছর পালে ছিলাম এখানে। আব্দুর রহমান কমিশনার, বিএনপির সাংগঠনিক সম্পাদক পৌরসভার, এবং যার সহযোগিতায় আজকে কম্বল বিতরণ অনুষ্ঠান হচ্ছে, এই গোলাম রাব্বানি সহ উপস্থিত নেতৃবর্গ এবং এলাকাবাসী, আসসালামু আলাইকুম। ইচ্ছা ছিল অনেক কিছু বলার, কিন্তু আজকে এই পরিবেশ নেই কারণ এখানে অনেক মহিলা দেখতে পাচ্ছি, তারা হয়তো আরো 30-আধা ঘন্টা আগে আসছে। হ্যাঁ, আমরা এটা তাড়াতাড়ি দিতে পারলে আমরাও বেঁচে যাই, তারাও এটা বাড়িতে নিয়ে, এটা হয়তো আরো 15-20 দিন আগে করলে ভালো হতো। শীত তো অনেক কমে গেছে, তারপরে দেরিতে হলো। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন যে জনগণকে সাথে নিয়ে, সঙ্গে নিয়ে সামাজিক কাজ করতে হবে, তাদের সমস্যাটা দেখতে হবে। এই কারণে বিগত 15-16 বছর তো ভোটের ব্যাপার ছিল না। ওই যে আজকে আমরা যেসব শব্দ বলি, উনি কষ্ট করে এসছেন, উনি অনেক সময় ব্যয় করেছেন, এইসব শব্দ এখন আর বলার প্রয়োজন নাই। আমি আসছি আমার স্বার্থে। আমার স্বার্থটা কি? আপনাদের পাশে থাকলে, আপনারা যদি আমাদেরকে ভালো জানেন, আমার মাধ্যমে আপনাদের কোনো উপকার হয়, এলাকার কোনো উন্নয়ন হয়, তাহলে তো আপনারা আমার কথা বিবেচনা করবেন। ভোটের সময় চিন্তা করবেন যে এই লোকটাকে এলাকার জনপ্রতিনিধি, এমপি বানাইলে আমাদের উন্নয়ন হবে, আমরা তার সাথে থাকবো, পাশে থাকবো। আমি কিন্তু আমার স্বার্থে আছি, অতএব আমি কষ্ট করছি, এটা এখন আর বলার দরকার নাই। এগুলো পুরানো গদ বাঁধা কথা, সেই কথা এখন ভুলে যান। আমরা এখন জনগণের জন্য কাজ করতে চাই। আপনি দেখেন যে 89তম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি এই দলটা তৈরি করেছেন 1936 সালে 19শে জানুয়ারি উনি জন্মগ্রহণ করেছেন সেই গাবতলীতে। এবং দেখেন স্বাধীনতা যুদ্ধের সময় উনি স্বাধীনতা ঘোষণা দিয়েছেন মাত্র 45 বছর বয়সে। অনেকে রাজনীতি শুরু করে 50 বছর বয়সে। আপনি দেখবেন ইন্ডিয়াতে যারা এমপি হচ্ছে তাদের বয়স 60 বছর। এরা মনে করে 50 বছর পরে এখন সে যোগ্য হয়েছে, তার কথাবার্তা ম্যাচুর, তাকে মানুষ এখন বিবেচনা করে। তো উনি 45 বছর বয়সে মারা গেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করছেন। একসময় আওয়ামী লীগ স্বাধীনতা আগে পরে এমন একটি জনপ্রিয় দল, কিন্তু এরাও তো অনেক কাজ ঠিক মতো করে নাই। সে 72, 73, 74 সালে এখানে যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী আছেন, তারা জানেন যে আওয়ামী লীগের সেই লক্ষ্মী বাহিনীর অত্যাচার, সেই মুজিব বাহিনীর অত্যাচার অনেকে বলতে পারে নাই। এটা সবারও হয়েছে, সারা বাংলাদেশে হয়েছে। সেই যা বিকল্প একটি দল তৈরি করে, সেই দলটা এখনো ঠিকই আছে। 15-16 বছর সমস্ত অত্যাচারের পর শত শত লোককে হত্যা করা হয়েছে, লক্ষ লক্ষ লোকের নামে মামলা দেওয়া হয়েছে। আমার নামে এখনো 53টি মামলা এখনো আছে। আমি মাত্র 3বার জেল খাচ্ছি আওয়ামী লীগের সামনে। অনেকদিন পরে ছিলাম, মাসকে মাস, কিন্তু রাজনীতি বাদ দিইনি। কারণ আমার বাবা মোহাম্মদ ইদ্রিসা, উনি আপনাদের ভোটে 79 সালে ধানের শীষ মার্কানে এই এলাকার সংসদ সদস্য হয়েছিল। শুধু তাই না, 70-73 সালে এই এলাকার মানুষরা তাকে যে কুড়েঘর মার্কা ভোট দিয়েছে, কেউ পূর্ব পশ্চিম পাকিস্তান এইসব নাম দিত এইসব এলাকায়, যে এই বাড্ডা, বক্তাপুর, এই এলাকার মানুষ আওয়ামী লীগে দেখতে পারত না। তখন থেকেই তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দিয়ে আসছে এবং সেজন্য আপনারা অনেক অত্যাচারিত হয়েছে। অনেকে ইলেকশনের পরে বাসাও থাকতে পারেনি, অনেকে গ্রেপ্তার করতে হয়েছে, অনেকে মুজিব বাহিনী এসে তাদেরকে পিটাইছে ইলেকশনের পরে। এরকম ঘটনা আমি বাবার কাছ থেকে শুনছি। কিন্তু তারপরে আপনারা কিন্তু দল বাদ দেননি। তারপর খালেদা নেতৃত্বে প্রত্যেকটা নির্বাচনী এলাকা মানুষ বিপুলভাবে, আমি যে 2বার ভোট দিচ্ছি, নির্বাচিত হয়েছে। আমি যে কথা বলছি, 45 বছর বয়সেও দেখেন একটি দল করে গেছে। সেই দল এখন আমরা বিভিন্ন পদ নিয়ে, আজকে সেই দলের ব্যানারে আমি নেতা, আমি এমপি হয়েছি, 2টা কথা বলতে পারতেছি। আপনারা আমাকে সম্মান করেন, সালাম দেন, কি একটা জিনিস বাড়ায় গেছে।
আজকে লক্ষ লক্ষ লোক, কোটি কোটি মানুষ এই দলের পতাকা তলে ঐক্যবদ্ধ আছে। একটি দল করা কিন্তু বিশাল ব্যাপার। বাংলাদেশে দল আছে ৪৫টা ৫০টা, তো ওই দলে তো ১০০ লোক নয়, ২০০ লোক নয়, ৫০০ লোক নয়। বিএনপির মতো একটা জনপ্রিয় দল করা সোজা ব্যাপার না। উনি করেছিলেন, উনি জানতেন এই দল টিকে থাকবে, মানুষ এই দলকে ভালোবাসবে, এই দলকে ভোট দিবে, এবং তাই কিন্তু হচ্ছে। আমি আমার একটা গল্প বলে আমার বক্তব্য শেষ করবো। এবং আমাদের কাজ কি শুধু মসজিদ মাদ্রাসা উন্নয়ন করা, ভবন করা, রাস্তাঘাট করা? আজকে শীতের সময় যে মানুষরা কষ্ট করতেছে তাদের পাশে দাঁড়ানো কি নেতা হিসেবে আমাদের দায়িত্ব না? নেতা হিসেবে রাব্বানির দায়িত্ব না? আমরা সেই কাজটা করছি যে এইগুলো উন্নয়ন করবো। এখনো তো ইলেকশন করে বিএনপি ক্ষমতা আসে না, জনগণের ভোটে আসবে, কিন্তু আমাদের দেখাতে হবে যে আমরা এখনো জনগণের সাথে আছি, জনগণকে পাশে নিয়ে আমরা কাজ করতে চাই, জনগণের জন্য কিছু করতে চাই। সেই ধারা আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন যে জনগণকে সঙ্গে নিয়ে জনগণের পাশে থাকুন, জনগণের কথা শোনা। অতীতে জনগণকে লোক দেখানো অনেক সুন্দর সুন্দর কথা বলা হয়েছে। আওয়ামী লীগ জানতো এই জনগণ আমার দরকার নাই, কারণ এই জনগণ তো ভোট দিতে পারবে না। কখনো দিনে ভোট ডাকতে হয়েছে, কখনো রাতে সারা রাত ধরে সিল মেরে নিয়ে গেছে। আসলে তো জনগণ ভোট দিতে পারেনি। যদি জনগণ ভোট দিত, যোগ্য নেতা বানাইতো, তাহলে দেশের অবস্থা হইতো না, এলাকায় এত চাঁদাবাজি হইতো না। আজে বাজে লোক কমিশনার হয়েছে, মেয়র হয়েছে, এমপি হয়েছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে। ফলে তারা জানে কিভাবে টাকা খালি নিতে হয় চাঁদাবাজি করে, জনগণের কল্যাণ তারা জানতো না। তো তারা তাদের কাজ করছে, এবং যে যেরকম কাজ করছে সে তো সেটাই পাবে। আমি যে কথা বলতে যাচ্ছিলাম যে একটা গল্প বলবো, ওই গল্পটা অনেক মিনিংফুল। এই গল্পের মধ্যে অনেক কিছু আছে। আমাদের সেই সেনা নায়ক রাজা নেপোলিয়নের নাম আপনারা শুনেছেন, আলেকজান্ডার নেপোলিয়ন। ৩২ বছর বয়সে মারা গেছে। ম্যাসেডোনা গ্রিকের রাজা ছিলেন, সেনাপতি ছিলেন, জীবন দশায় কোনো যুদ্ধে হারে নাই, এবং আমাদের ভারতে অনেক কিছুই তার দখলে ছিল, তার রাজত্বের মধ্যে ছিল। সে মারা যাওয়ার আগে তার আত্মীয় স্বজন, তার পরিচিত জন, তার স্টাফ, তার মুরব্বী সবাইকে ডেকে 3টা শর্ত দিয়ে গেলেন যে আমি যখন মারা যাব, আমার চিকিৎসারত যারা ডাক্তার ছিল তারা সেই কফিনটা বহন করবে। আমাকে যে কবর দেওয়ার জন্য যেখানে নিয়ে যাবে সেই কফিনটা ডাক্তাররা বহন করবে। আর কি, আমি যে রাস্তা দিয়ে যাব আমার সয় সম্পত্তি, অর্ধেকের বেশি সম্পত্তি সেই রাস্তার পাশে সোনা দানা টাকা পয়সা ছিটিয়ে রাখতে হবে। আর কি, 3 নম্বর, আমি যখন যাব আমার 2 হাত, পুরা শরীরটা ঢাকা থাকবে, 2 হাত বাইর হয়ে থাকবে। প্রথমটা অর্থ হলো যে দেখো আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমি সারা জীবন বাঁচতে পারি নাই, এটা আমার হাতে না, এটা তার হাতে। ডাক্তার একটা ওসিলা, অতএব আমাকে মারা যেতে হবে। ডাক্তার আমার এই কফিন বহন করবে, মানে জনগণ জানো এই ডাক্তাররা চিকিৎসা করছে, কিন্তু এই ডাক্তার তাকে বাঁচাইতে পারে না, মানে আমাকে মারা যেতে হবে। অতএব আপনি যা করবেন বুঝে শুনে করেন, যে আপনি সারা জীবন এখানে থাকবেন, অনেক বছর, শত শত হাজার হাজার বছর, এটা ভাবার কোনো কারণ নেই। অতএব আপনি কি করলেন জনগণের জন্য, মানুষের জন্য, এটা যদি আপনার মাথায় থাকে যে আমাদের একসময় মারা যেতে হবে, তাহলে তো আপনি অনেক অন্যায় করতে পারবেন না। দ্বিতীয়, আমার যা সয় সম্পত্তি আছে, যেটুকুই আছে, এটুকু আমি নিয়ে যেতে পারি নাই, সব রাস্তায় আমি রেখে গেলাম গরিবদের জন্য, আমার কোনো সয় সম্পত্তির দরকার নাই। তৃতীয় হলো, আমি দুনিয়াতে আসছি খালি হাতে। আমি যখন জন্মগ্রহণ করছি আমার হাতে কোনো কিছু ছিল না, টাকা পয়সা ধনরত্ন কিচ্ছু না। যেটা ছিল না সেটার জন্য এত লোভ কেন, এত সয় সম্পত্তি আমার লাগবে কেন, এত টাকা পয়সা লাগবে কেন? এবং আমি যখন যাচ্ছি আমি খালি হাতে যাচ্ছি, আমার কিচ্ছু নিয়ে যাচ্ছি না আমি কবরে। তো এইটা মেনেই উনি 32 বছরের একজন মানুষ যখন পৌঁছে, হয়তো তখন 30 বছর 31 বছর, ওই সময় উনি এই কথা বলে গেছেন। আজকে আমাদের বয়স 63 বছর, আমরা যতই বয়স্ক হচ্ছি, নামাজ পড়ছি, আমরা তো এইসব কথা মনে রাখি না।
আল্লাহকে ভয় পাই না, যে আমারও কিন্তু হিসাব আছে, বিচার নিচে আছে। আমি বেহেশতে যাবো না দুদক যাবো, আমি কি কাজ করলাম সেই হিসাব তো আল্লাহর কাছে দিতে হবে, আর কারোর কাছে দেই আর না দিই। তো সেইটার জন্য আমরা সবাই মনে রাখি। এটা যদি আমি মনে রাখি তাহলে তো আমি অন্যায় করতে পারবো না। আমার বিবেক বলবে যে এই কাজটা করিস না, এটা খারাপ কাজ, এটা গুনাহ হবে। আল্লাহ কিন্তু তোকে ছাড়বে না। আমরা যদি আল্লাহকে ভয় রাখতাম তাহলে 15 বছর এরকম হইতো না, তাদের পলাইতে হইতো না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সাথে নিয়ে পাশে নিয়ে জন্য আপনাদের কল্যাণ আমি করতে পারি, আপনাদের সেবা আমি করতে পারি, এলাকা উন্নয়ন যেটা করতে পারি, মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া আমার হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আমরা